চারুকলায় দুর্বৃত্তের আগুনে পড়ল ফ্যাসিস্টের প্রতিকৃতি। ঘটনাস্থলে ডিএমপি কমিশনার সিসিটিভি দেখে শনাক্ত করা হবে অপরাধীদের। গাজায় ইসরায়েলি নিধন যজ্ঞের বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত। আন্তর্জাতিক জনমত গঠনই মার্চ ফর গাজার লক্ষ্য। ভূমিকম্প ঝুঁকিতে পুরান ঢাকার বেশ কিছু ভবন, অজানা কারণে উদাসীন রাজক। প্রাণহানি এড়াতে দ্রুত ভাঙার তাগিদ বিশেষজ্ঞদের। এবং পহেলা বৈশাখকে পুঁজি করে বাজারে আকাশ ছোঁয়া ইলিশের দাম। সংস্কৃতির অংশ নয়, মুনাফাতেই মনোযোগ ব্যবসায়ীরা, ক্রেতাদের ক্ষোভ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিভ ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটিভটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভোরে ঘটনা ঘটে, তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল জানান, সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। এদিকে চারুকলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তবে গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি তিনি। যে ফ্যাসিস্ট সরকারের যে মুখায়ব সেটা পুরোপুরি পুড়ে গেছে, আর যে পাখি ছিল পাখিরও 90% পুড়ে। বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত। দর্শক, চারুকলা অনুষদে এই মুহূর্তে আছেন সহকর্মী মুনতাসির মামুন। সেখানকার সবশেষ জানাতে আমাদের সঙ্গে তিনি যোগ দিচ্ছেন। মুনতাসির, ফ্যাসিস্টের প্রতিকৃতি যে পুরানো হয়েছে, এই ঘটনায় চারুকলা অনুষদের সবশেষ কি খবর আপনার কাছে রয়েছে? যেমনটি বলছিলাম যে এই চারুকলা অনুষদে কিন্তু ঠিক আমার পিছনে যে অংশটি রয়েছে, এই অংশটিতেই কিন্তু আসলে ফ্যাসিস্টের যেই মূর্তি প্রতিকৃতি সেটি কিন্তু বানানো হয়েছিল, এবং পাশেই কিন্তু আসলে শান্তির প্রতীক পায়রা, তা সেটিও কিন্তু বানানো হয়েছিল। এবং এই শান্তির প্রতীককে এবং ফ্যাসিস্টের মূর্তিকে কিন্তু আসলে সকাল 4টা নাগাদ, আনুমানিক 4টা নাগাদ কিন্তু আসলে পুড়িয়ে ফেলা হয় বলে আসলে বলছেন অনেকে। এবং যদি বলার চেষ্টা করি যে আসলে এরপর থেকে কিন্তু অনেক গুঞ্জন চলছে যে আসলে প্রশাসনের চোখের আড়ালে কিভাবে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে গেলেন, এবং অনেকেই কিন্তু আসলে যারা স্বৈরাচারের দোষর রয়েছেন তাদেরকে দোষারোপ করছেন এবং বলছেন যে আসলে এখানে যেই ঘটনা, এই ঘটনার সাথে আসলে তাদের মানে বিভিন্ন লোকের যোগসাজশ রয়েছে কিনা সেদিকেও কিন্তু আসলে দেখছেন। এছাড়াও যদি বলি যে কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি কিন্তু এসেছিলেন, এসে কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয় নিয়ে, তিনি কিন্তু আসলে গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা না বলেই কিন্তু এক প্রকার চলে গিয়েছেন। এবং তিনি এরপরে কিন্তু আসলে ঘটনাস্থলে প্রক্টোরিয়াল টিম কিছুক্ষণ পর পর, অর্থাৎ ঘন্টাদের পরপরই কিন্তু আসলে ঘটনাস্থলে আসছেন, দেখছেন এবং বারবার পর্যবেক্ষণ করছেন, এবং তারা আশ্বাস দিয়েছেন যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কিন্তু আসলে তারা এই অংশটিকে আসলে চিহ্নিত করবেন যে আসলে কে বা কারা আসলে এই ধরনের দুর্বৃত্ত ঘটনা ঘটিয়েছে। এবং যদি আরেকটু বলার চেষ্টা করি আপনাকে, তাহলে কিন্তু বলাই বাহুল্য যে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে ডিসিও এসেছেন ডিসিও এসেছেন এবং ডিসি এসে কিন্তু তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তিনি কিন্তু বলছেন যে আসলে এই যে ঘটনা, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে, এবং যারা 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 এর সাথে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু আসলে শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুনতাসির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল 3টায় এই গণজামায়াতের কথা থাকলেও সকাল থেকে আসতে শুরু করছে
ছোট বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকেও। প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। সেখানেই গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার। যেভাবে একাত্মতা ঘোষণা করছে, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে আসছি। মুসলমান নিধনে ইসরায়েল এখন মাতোয়ারা। আমরা বাংলাদেশ থেকে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলকে যে মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং আমরাও তাদের জন্য যা করণীয় তাই আমরা এখান থেকে ইসরায়েলি বর্বরতায় আমাদের ভাই বোনদের মেরে ফেলতেছে, আমাদের আল-আকসা ওরা কেড়ে নেবে, আমাদের শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত এটা আমরা মেনে নিতে পারি না। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, মার্চ ফর ঢাকা কর্মসূচিতে গণমানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে অবশ্যই জানাবেন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন? ঢাকা কর্মসূচিতে কিন্তু যোগ দিতে ইতিমধ্যে শত শত মানুষ কিন্তু রাজধানীতে প্রবেশ করেছেন এবং বিভিন্ন প্রবেশ পয়েন্ট দিয়ে কিন্তু ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল সমাবেশ, সেই সমাবেশে অনেকেই এসেছেন এবং সবাই কিন্তু ফিলিস্তিনের সমর্থনে কিন্তু ইতিমধ্যে তারা এসেছেন। এবং মার্চ ফর ঢাকা কর্মসূচি যে মূল আনুষ্ঠানিকতা, মূল যে প্রোগ্রাম, সেটি শুরু হবে বিকাল 3টায় এবং বিকাল 3টায় শুরু হলেও কিন্তু আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে রোদ উপেক্ষা করে, তীব্র গরম উপেক্ষা করে কিন্তু বিভিন্ন জেলা শহর থেকে, বিভিন্ন বিভাগীয় শহর থেকে কিন্তু মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং এখানে যারা আয়োজক কমিটি আছেন, আয়োজক কমিটিটা বলছেন যে কয়েক লাখ লোকের যে সমাবেশ, সেটি সফল করার জন্য তাদের এই সমাবেশ। এবং আপনাকে যদি একটু বলি, সেটি হচ্ছে যে ঢাকার এই সমাবেশ প্রবেশের যে 5টি পথ, বাংলা মোটর, কাকরাইল, এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, গুলিস্তান, 0 পয়েন্ট, টিএসসি গেট, সবকটি গেট দিয়ে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল যে সমাবেশ কেন্দ্র, সেটিতে কিন্তু যোগ দেওয়ার জন্য খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করেছেন। এবং আমি সকালে যারা আয়োজক কমিটি আছে, সেই আয়োজক কমিটির সঙ্গে, মার্চ ফর গাজার আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ফিলিস্তিন মানুষের পাশে দাঁড়াতে এবং বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই মূলত তাদের এই আয়োজন এবং সারা দেশ থেকে তারা আশা করছেন যে কয়েক লক্ষ মানুষ তাদের এই কর্মসূচিতে অংশ নেবেন। এবং তারা বলছেন যে গাজা ইসরায়েলের যে বর্বরোচিত হামলা, সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। এবং এখানে বিভিন্ন, আপনাকে যদি বলি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই কিন্তু একভূত হয়েছেন এই মার্চ ফর গাজা কর্মসূচিতে। এবং এখন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যেই মূল যেই প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে সবাই ঢুকছেন এবং সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু মাঠ কিন্তু অনেকটা পরিপূর্ণ হতে শুরু করেছে। বিকাল 3টায় সমাবেশ শুরু হবে এবং সমাবেশ শুরু হওয়ার পরে পরবর্তী আপডেট আপনাকে জানাতে পারবো। তো আমার কাছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের যে মার্চ ফর গাজা কর্মসূচি, এই কর্মসূচির এই ছিল সবশেষ তথ্য। জি শামীম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। ন্যূনতম সংস্কার দ্রুত শেষে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ নোয়াখালী জেলার সেনবাগ জাতীয় ফোরামের আয়োজনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন। জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, যারা গত 16 বছর দেশে ফ্যাসিজম কায়েম করেছিল তাদেরকেই আবার পুনর্বাসনের চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন রেখে ফারুক আরও বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদেরকে জেলের ভেতর আরাম আয়েশের ব্যবস্থা করা হচ্ছে। অপরাধীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বিভিন্ন অপকর্মের তথ্য বের হয়ে আসবে বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। আমরা মিছিলে অংশগ্রহণ করেছি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। আজকের এই প্রতিবাদী সমাবেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষে যে সমাবেশ হচ্ছে, আমরা ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম অখণ্ডভাবে একে সমর্থন জানিয়ে। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে পুরান ঢাকার বেশ কিছু ভবন। মাঝারি মাত্রার ভূমিকম্প হলেই এসব ভবন হতে পারে বহু মানুষের মৃত্যুর কারণ। সব জেনেও এসব ভবন ভাঙার বিষয়ে কর্তৃপক্ষ কেন উদাসীন
তা জানেন না পুরান ঢাকাবাসী। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বললেন, হেলে পড়া ভবনের বিষয়ে জানা নেই, তবে জানমাল রক্ষায় অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুরাইয়া মুনির বিশেষ প্রতিবেদন। পুরনো ঢাকার হরমোহন স্ট্রিটের ৫তলা বাড়িটি কয়েক বছর ধরে পশ্চিম দিকে হেলে আছে। চরম ঝুঁকিপূর্ণ ভবনটিতে তারপরও বাস করছে কয়েকটি পরিবার। প্রাণের ঝুঁকি নিয়ে কেন তারা এখানে বসবাস করছেন তার কারণ অজানা। এ নিয়ে কথাও বলতে রাজি নয় কেউ। এর পাশেই আরেকটি ৫তলা ভবন। ভূমিকম্প বা অন্য কারণে হেলে পড়া ভবনটি ধসে পড়লে জানমাল দিয়ে তার মাসুল গুনতে হবে এই ভবন সহ আশপাশের মানুষদের। এই বিল্ডিং ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনারা সবাই সরকার দেবেন। আমাদের আমি ক্যারেক্টার বুঝছেন, আমি চাকরি করি। ঝুঁকিপূর্ণ থাকলেও এখানে প্রতিপক্ষে দেখবে, এটা দেখে ওরা ডিসিশন নেবে। এই ভবনের দক্ষিণ পাশে জামিলা খাতুন স্কুল, যেখানে অধ্যয়ন করছে কয়েক হাজার শিক্ষার্থী। হেলে পড়া ভবনের কারণে সবসময় আতঙ্ক বিরাজ করে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। এ নিয়ে নগর কর্তৃপক্ষ কেন উদাসীন তা জানা নেই কারো। আমাদের স্কুলের পিছনে বিল্ডিংটা যা আছে ওটা যদি আমাদের স্কুলের উপরে পড়ে তাইলে এটা স্কুলের ক্ষতি হইব, জানি সরকার জানি এটার ব্যবস্থা নেয়। এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে লেখাপড়া করবে, তাদের জীবনের নিরাপত্তা তো আমাকে দিতে হবে। আপনারা ভবন ভেঙে নতুন ভবন করেন। ভবন হেলে পড়ার খবর জানার নেই দাবি করে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, খতিয়ে দেখে এই বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পুরান ঢাকার বেশিরভাগ রাস্তাগুলি অত্যন্ত সরু, যে কোনো দুর্যোগের সময় সে রাস্তাগুলিকে উদ্ধার কার্যক্রম করা হলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং হেলেপাড়া যেসব ভবনগুলি রয়েছে সেটা যদি আমাদের নজরে আসে, সেটা আমাদের যে অথরাইজ অফিসার রয়েছে তার নেতৃত্বে যে টিম রয়েছে তারা সেটা ইন্সপেকশন করবে, প্রয়োজনে ঝুঁকি হ্রাস করার জন্য সেখানে সিলগালার ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান বলেন, পুরানো ঢাকায় অনেক পরিত্যক্ত ও অতি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যা যে কোনো সময় বড় বিপর্যয়ের কারণ হতে পারে। কালক্ষেপণ না করে দ্রুত এসব ভেঙে ফেলা উচিত। পুরান টাউনের যেই বিল্ডিং, এগুলা অনেক বিল্ডিং আছে ১০০ বছরের বেশি পুরনো, এবং এই বিল্ডিংগুলো আস্তে আস্তে কিন্তু এখন এমন পর্যায়ে চলে গেছে বসবাসের অযোগ্য, নর্মাল বসবাসের অযোগ্য। রাজধানীর সার্বিক চিত্র বিবেচনায় মাঝারি ধরনের ভূমিকম্পেই ঢাকা শহর মৃত্যু নগরীতে পরিণত হতে পারে বলে সতর্ক করে দেন তিনি। এই পুরান টাউনের এই বিল্ডিংগুলা ইমিডিয়েটলি এগুলা ডেমোলিশ করে এখানে নতুন বিল্ডিং করা উচিত। ভূমির গঠনগত কারণে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলকে মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মাঝারি এবং খুলনাকে কম ঝুঁকিপূর্ণ ধরা হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। একদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর বৈশাখের চাহিদাকে পুঁজি করে বাজারে লাগামহীন ইলিশের দাম। ক্ষুব্ধ ক্রেতাদের দাবি, ইলিশ যতটা না সংস্কৃতির দাবিদার, তার চেয়ে বেশি ব্যবসায়িক কৌশলের ফসল। আর দাম নিয়ে বরাবরের মতো সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। নববর্ষে আদিকাল থেকেই বাঙালির ঘরে সাধ্যমতো ভালো খাবারের প্রচলন ছিল, ইলিশ নয় বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আভমান কাল ধরে পান্তা বরাবরই বাঙালির ঐতিহ্যবাহী খাবার। এটি কখনোই নববর্ষের প্রথম দিনেই সীমাবদ্ধ ছিল না। ৮০-র দশক থেকে পান্তা ইলিশের প্রবর্তন হলেও নববর্ষের প্রথম দিনে আদিকাল থেকেই বাংলার ঘরে ঘরে সাধ্যমতো ভালো খাবার পরিবেশনের চল ছিল। ৯০-এর দশকে পান্তা ইলিশ হয়ে ওঠে নববর্ষে বাঙালিদের কাছে পরম আরাধ্য। আর এ চাহিদাকেই সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন ব্যবসায়ীরা। সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাকে জিম্মি করে ইচ্ছে মতো বাড়ায় দাম। ইলিশের দাম অনেক বেশি, সবসময় তো বেশি থাকে, এবারেও অনেক বেশি। কেজি ২৫০০, ২২০০, ৪,০০০ টাকা কেজি। জিজ্ঞাসা করেন আর কি ৩ কেজি সামথিং হবে ৫,৭০০। ঐতিহ্য আকারে হয়ে গেছে বাংলাদেশে বাঙালির জাতি হিসেবে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে অন্তত ১,০০০ টাকা। ইলিশের আকার ১ কেজি ছাড়ালেই দাম ২,০০০ টাকার বেশি। ৮০০ থেকে ৯০০ গ্রামের সাইজ মিলবে ১৭০০ টাকায়। গত ২ বছর আগে ইলিশ মাছ ৩,০০০, ৩,৫০০ টাকা বিক্রি হয়েছে। কেজিতে ৫০০-৭০০ টাকা বেশি আছে, বুঝছেন? যেহেতু এটা পদ্মার মাছ, অরিজিনাল একদম কাঁচা, যে কাঁচা মাছই কম হয়,
অনেক বেশিরভাগ কোলেস্ট্রল দিকেই মনে করেন চলতেছে, না আরো ভাগ হলো, আরো দাম থাকলো। বাঙালির সংস্কৃতির পুরো ভাগই যেহেতু কৃষির সঙ্গে সম্পৃক্ত, তাই পান্তাই ছিল সবচেয়ে সহজলভ্য। তাই উৎসব সর্বজনীন করতে ইলিশ বাদ দিয়ে অন্য খাবারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই কৃষি গবেষক। বিভিন্ন স্টাইলের ভর্তা কিন্তু আছে এবং অন্য মাছ দিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে রান্না করে পহেলা বৈশাখে আমেজ দিয়ে আসতে পারতাম। সেটা যদি করতাম শুধুমাত্র ইলিশকে কেন্দ্র না করে, তাহলে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো আছে তারা কিন্তু গিয়ে একটা পান্তা অন্য ভর্তা দিয়ে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো। বাংলা নববর্ষের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক অনুষ্ঠান ছিল আমানি। এটি ছিল নববর্ষে কৃষকের নিজস্ব আয়োজন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিজু উৎসব উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। সকালে ঢাকার বেইলি রোডে এই শোভাযাত্রায় অংশ নেন পাহাড়ি জনপদের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। হাতে রঙিন পতাকা, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তারা অংশ নেন শোভাযাত্রায়। বেইলি রোডের পুরনো সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। আয়োজন করা হয় গান, নাচ ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনীর। পাহাড়ি নববর্ষকে কেন্দ্র করে প্রতি বছরই বিজু, সাংগ্রাই, বৈশুখ, বিশু ও বাকুল উৎসব একসাথে বিজু উৎসবে রূপ নেয়। বিজু উৎসব পূর্বিজু হিসেবে উদযাপন করা হয়, এটা আমরা প্রতি বছরই পালন করে থাকি। সব সময় সবার সাথে দেখা হয় না, এই বিজু উৎসবে সবার সাথে দেখা হয় এবং আমরা এখানেই আমাদের গ্রামে যেভাবে পালন করে আমরা ঠিক সেভাবে পালন করার চেষ্টা করি। আমরা আজকে যে ফুল বাঁচিয়ে দিলাম এটার একটাই উদ্দেশ্যতে আমাদের অনাগত দিনগুলি যেন ভালোভাবে আছে। গাজীপুর মহানগরের সদর থানার দক্ষিণখান এলাকায় কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিশ ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। রাত 9:45টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা গাজীপুর মহানগরের সদর থানার দক্ষিণখান এলাকায় ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘণ্টায় গাজায় প্রাণ গেছে আরও 26 ফিলিস্তিনির। আহতদের সংখ্যা শতাধিক। জাতিসংঘ গাজায় ইসরায়েলের সাম্প্রতিক 36টি বিমান হামলার পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে এসব হামলায় নিহত বেশিরভাগই নারী ও শিশু। 18 মার্চ থেকে এই সংখ্যা কমপক্ষে 500। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর অবরুদ্ধ গাজায় আরও শক্তিশালী হামলা চালাতে শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লাগাতার বিমান হামলায় হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গত 24 ঘণ্টায় নিহত হয়েছেন আরও 26 ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি ভঙ্গের পর নতুন হামলায় এ পর্যন্ত 15 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক 36টি হামলার বিশ্লেষণ করে দেখেছে জাতিসংঘ। এতে দেখা গেছে এসব হামলায় প্রাণ গেছে কেবল ফিলিস্তিনি নারী ও শিশুর। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এ পর্যন্ত 500 শিশু নিহত হয়েছে। ইতোমধ্যেই গাজার 50%-ও বেশি অংশ দখল করে নিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, এতে গাজাবাসীর জন্য নিরাপদ আশ্রয়স্থান আরও সংকুচিত হয়ে আসছে। এদিকে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে পৃথিবীর দোজকে পরিণত হয়েছে, কারণ সেখানে বিদ্যুৎ, পানি, খাবার বা বসবাসের জন্য প্রয়োজনীয় কিছুই নেই। সংস্থাটি বলছে, আগামী 2 সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ রসদ ফুরিয়ে যাচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। চারুকলায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ফ্যাসিস্টের প্রতিকৃতি। ঘটনাস্থলে ডিএমপি কমিশনার, সিসিটিভি দেখে শনাক্ত করা হবে অপরাধীদের। গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞের বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত। আন্তর্জাতিক জনমত গঠনই মার্চ পর গাজার লক্ষ্য। ভূমিকম্প ঝুঁকিতে পুরান ঢাকার বেশ কিছু ভবন, অজানা কারণে উদাসীন রাজক। প্রাণহানি এড়াতে দ্রুত ভাঙার তাগিদ বিশেষজ্ঞদের।
এবং পহেলা বৈশাখে পুঁজি করে বাজারে আকাশ ছোঁয়া ইলিশের দাম। সংস্কৃতির অংশ নয়, মুনাফাতেই মনোযোগ ব্যবসায়ী ক্রেতাদের ক্ষোভ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকেন, ধন্যবাদ সবাই।